আজ চলে এসেছি হাতিবাগানে কিছু কেনাকাটি করতে। কিন্তু হাতিবাগানে এসে কি শুধু কেনাকাটিতে আর মন ভরে? কেনার সাথে তো খাওয়া দাওয়াটাও চাই নাকি? চলুন তাহলে দেখি আজ কি কি খাওয়া যায়। হাতিবাগানে এসে যদি আদি মালঞ্চ কর্মীবৃন্দতে না খান, মানে ফিশ ফ্রাই বা ফিশ কবিরাজি না খেয়ে থাকেন, তাহলে কিন্তু জীবনটা বৃথা হয়ে যাবে। আমরা একটা ফিশ কবিরাজি নিয়েছি, এটাই এখানকার সব থেকে বেশি ফেমাস। একদম সুন্দর ভেটকি মাছের ফিশ কবিরাজি, ভেটকি মাছের ফিলে একদম সুন্দরভাবে দেখা যাচ্ছে। এটার দাম নিয়েছে 130 টাকা। সাথে দিয়েছে এনাদেরই হাতে তৈরি করা কাসুন্দি, যেটার ঝাঁঝটা একটু কম, ওনারাই বললো। তার সাথে স্যালাড। তো খেয়ে দেখি। আমি ফিশের পরিমাণ কতটা আছে পায়েলকে দেখাতে বলবো। ভরে ভরে মাছ, মাছ একদম পুরো ভরপেট রয়েছে, দারুণ। ভেটকি মাছের এত সুন্দর গন্ধ, তাতে কাসুন্দি, একটু পেঁয়াজ নিয়ে জাস্ট মুখে চালান করে দেবো। সাথে নিয়েছি ফিশ ফ্রাই, সাইজ দেখুন। এটার দাম নিয়েছে 100 টাকা। মানে আমি ভাঙার আগেই ভেটকি মাছের একটা সুন্দর গন্ধ পাচ্ছি, ভেঙে দেখাচ্ছি। ফিশ পুরো ভর্তি, পুরো ফিশ ভর্তি, একদম সুন্দর ভেটকি মাছের ফিলে, একটু কাসুন্দি, সেরা। তার সাথে পেঁয়াজ, একটু শসা। হাতিবাগানে এসে আপনারা এখানে এটা খেয়েছেন কিনা আমি জানি না, লোকেশনটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তাও বলে রাখি, শ্যামবাজার থেকে এম বাজার সিটি মার্ট যেটা আছে ওই দিকে আসছেন, মানে হাতিবাগানের দিকে আসছেন, আসতে গিয়ে একটু এগিয়ে এসে বাঁ দিকে পড়বে আদি মালঞ্চ কর্মীবৃন্দ এই রেস্টুরেন্টটা। তবে আমার পার্সোনালি মনে হয়েছে যে এখানে সাদা কাসুন্দির বদলে যদি কাসুন্দিতে ঝাঁঝ থাকতো না, তাহলে খাবারের টেস্ট আরো দুগুণ বেড়ে যেত। আদি মালঞ্চ থেকে এবার চলেছি হাতিবাগানের দিকে। আজ অনেক দিন পর একটা জিনিস খাবো, চলুন যাওয়া যাক। আজকে আমরা চলে এসেছি হাতিবাগানে গদার কচুরির দোকান। 1 প্লেট ঢাকাই পরোটা নিয়েছি, যেটার দাম নিয়েছে 30 টাকা। ঢাকাই পরোটা, তার উপরে ছোলার ডাল সুন্দরভাবে ছড়িয়ে দিয়েছে। এবার আমি জিজ্ঞেস করলাম তরকারির কথা, আমাকে বললো ডাল দিয়ে খান। কচুরি, লুচি, পরোটা, এগুলো সবই কিন্তু শাস্ত্র দেখতে পাওয়া যায়, যাদের উল্লেখ আছে। এছাড়াও মুঘল সময়েও কিন্তু এই লুচি, কচুরি, পরোটা এগুলোর উল্লেখ পাওয়া যায়। এবার
এই ঢাকাই পরোটার উৎস কোথায়? কেউ বলে ঢাকায়, কেউ বলে মেদিনীপুরে। এবার আমি আজকে এসবের মধ্যে যাচ্ছি না। মেন ব্যাপার, প্রায় 5-6 বছর পরেই ঢাকাই পরোটা হাতে পেয়েছি, উপরে সুন্দর করে ছোলার ডাল ছড়ানো। আমি দেখে লোভ সামলাতে পারছি না, আমাকে খেতেই হবে। আর এই ঢাকাই পরোটা কামড়ানো পাড়িয়ে মুচমুচে ব্যাপারটা লাগে, আস্তে করে ডালে চুবিয়ে সুন্দর হিঙে ছোলার ডাল, তার সাথে এই ঢাকাই পরোটা। আহা, ছোটবেলায় দেখতাম দোকানগুলোতে মারাত্মক রকমের ভিড় এই ঢাকাই পরোটা কেনার জন্য। এবার আস্তে আস্তে এখন মানে যতটুকু আমি জানি, ইয়ং জেনারেশন যারা আছে তাদেরকে জিজ্ঞেস করলে হয়তো ঢাকাই পরোটার নাম শুনিনি, এরকম প্রচুর মানুষ পাওয়া যাবে তার খেয়ে তো দেখেনি। কলকাতার ঐতিহ্যের সাথে এই ঢাকাই পরোটা কিন্তু একটা সুন্দর মেলবন্ধন আছে। মানে আমরা কলকাতাটাকে খুঁজে পাই কিন্তু কলকাতার খাবার, কলকাতার সংস্কৃতি, এইসবগুলোর মধ্যে সুন্দর এই গোদামার্কা ঢাকাই পরোটা হাত দিয়ে জাস্ট থেবড়ে তার উপরে সুন্দর করে ছোলার ডাল ছড়িয়ে দেয়। এবার আপনারা অনেকেই হয়তো ভাববেন যে রাজকচুরির সাথে এই ঢাকাই পরোটা মিল আছে, মানে রাজকচুরি আর ঢাকাই পরোটা বোধহয় একই জিনিস। আপনারা কিছুটা ঠিক, কারণ এই রাজকচুরি আর ঢাকাই পরোটা কিন্তু পরিবেশনের ক্ষেত্রে আলাদা। রাজকচুরির মধ্যে ডাল বা কোনো তরকারি, নারকেলের কুচো, দই, সামান্য কিছু ভুজিয়া, চাটনি বা টমেটো কেচাপ এইসব দিয়ে বেশ ফেসে সুন্দর করে পরিবেশন করা হয়, যার দামটাও ঢাকাই পরোটার থেকে বেশিই হয়। আর ট্র্যাডিশনাল ঢাকাই পরোটা কিন্তু এই ছোলার ডাল অথবা আলুর তরকারি দিয়ে পরিবেশন করা হয়। এর ওপরে একটা চাটনি দেয়, কিন্তু আমি চাটনি দিতে বারণ করলাম, কারণ আমি ছোলার ডালের স্বাদটা নিতে চাইছিলাম। সুন্দর হিঙে ছোলার ডাল, মিষ্টি মিষ্টি একটা স্বাদ, তার সাথে এই ঢাকাই পরোটার যে একটা ফ্লেভার, এটাকে নেওয়ার জন্য আমি পুরো সস বা চাটনি দিতে পুরো বারণ করলাম। সত্যি কথা বলতে পাড়ার দোকানগুলোতে এই ঢাকাই পরোটা ভাজা পুরো বন্ধই হয়ে গেছে, আমি তো কোথাও দেখতে পাইনি। আপনি যদি আপনাদের পাড়ায় ঢাকাই পরোটা দেখতে পান বা খেয়ে থাকেন, কমেন্টে জানান, ভালো লাগবে। আপনারা কমেন্ট করলে কি হয়, একটা সম্পর্ক বাড়ে, যেটা বলছিলাম। তো পাড়ার দোকানে আমি এখন ঢাকাই পরোটা দেখতে পাইনি। লাস্ট দেখেছিলাম ভাইফোঁটার সময় মিষ্টির দোকানে ঢাকাই পরোটা ভাজছে, কিন্তু সেটাও আবার মিষ্টি, মানে সাদা রঙের ঘিয়ে ভাজা, ওপরে হালকা ওই চিনির রস টাইপ মাখানো। কিন্তু ওটা আর এই ট্র্যাডিশনাল ঢাকাই পরোটা আকাশ পাতাল তফাৎ। এই ঢাকাই পরোটা আস্তে আস্তে হলুদ ট্যাক্সির মতন কিন্তু কলকাতা থেকে উবে যাচ্ছে, খুব কম জায়গায় পাওয়া যায়। তার মধ্যে হাতিবাগানে এই গদার কচুরির দোকান, এখানে পাওয়া যায়। এছাড়াও নর্থ কলকাতায় আরও কয়েকটা জায়গায় পাওয়া যায়। সামনে পার্বতী ভান্ডার আছে খড়িয়াপুকুরের, ওখানেও পাওয়া যায়। এক প্লেটের দাম 30 টাকায়, একদম সন্ধেবেলা স্ন্যাক্স হিসাবে দুর্দান্ত, বেশ পেট ভরা, আমি খাই। দারুণ। আপনারা যদি গদার দোকানে এসে কচুরি খান, মানে ঢাকাই পরোটা খান, অতি অবশ্যই আমি রেকমেন্ড করবো ছোলার ডাল দিয়ে খাবেন। ছোলার ডালটা অসাধারণ খেতে, দারুণ, ফাটাফাটি টেস্ট। আমার এত লোভ, মানে আমি সেটাকে সামলাতে পারি না। বিশেষ করে তেলে ভাজা দেখলে মনের মধ্যে কি মানে সুড়সুড়ি হয়। তো ঢাকাই পরোটা খেয়েছি, খাওয়ার পরে এই খোসাওয়ালা আলুর তরকারি আর তার সাথে এই বিউলির ডালের কচুরি দেখে মনটা যে কি বলে উঠলো আমি নিজেও জানি না। আমি ওই ঢাকাই পরোটা খাওয়ার পর আবার এইটা নিয়েছি। যাই হোক, তো এনাদের দোকান সকাল 7টা থেকে রাত্রি 9টা অবধি খোলা থাকে। আর দোকানে এমনি মিষ্টি সিঙ্গারা, মালপোয়া, জিলিপি, গজা এগুলো সবই পাবেন। সব কিছুর দাম, কচুরি এগুলো সব কিছুর দামই কিন্তু 6 টাকা করে। একমাত্র গজার দাম 7 টাকা, আর ঢাকাই পরোটার দাম হচ্ছে 30 টাকা পার প্লেট। আমি কচুরিটা খাই, এরকম খোসাওয়ালা আলুর তরকারি আর তার সাথে কচুরি অনেক দিন খাইনি।
যদি হাতিবাগানে কেনাকাটা করতে আসেন, আমি বলবো একবার এসে খেয়ে যান, ভালো লাগবে। লোকেশন আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তাছাড়াও বলে দিই, হাতিবাগান স্টপেজে নামবেন, হাতিবাগান স্টপেজে নেবে মানে শ্যামবাজার থেকে হাতিবাগানের দিকে আসতে, হাতিবাগানে নেমে বাঁ দিকের গলিটা ঢুকবেন, সামনেই রত্নগিরি পড়বে। রত্নগিরির ঠিক উল্টো দিকেই হচ্ছে এই গদার কচুরির দোকান। অনেক পুরনো দোকান, কথা বলে জানলাম প্রায় 50-60 বছরের পুরনো দোকান এটা। আমি খাই স্বর্গ। এবার যাব স্টার থিয়েটারের সামনে দিয়ে হেঁটে হেদুয়ার দিকে, বহু পুরনো একটা দোকানে। চলুন। আমাদের এখন গন্তব্যস্থল হচ্ছে লক্ষ্মীনারায়ণ সাউ। হাতিবাগান থেকে একটু এগিয়ে আসছেন হেদুয়ার দিকে, হেদুয়ার দিকে এগিয়ে এসে ডান দিকে পড়বে হচ্ছে লক্ষ্মীনারায়ণ সাউ এই দোকানটি। 1918 সালে খেদু সাউ এই দোকানটি স্থাপন করেন এবং বিপ্লবীদের খবর আদান প্রদানের এটি একটি জায়গা ছিল। নেতাজি সুভাষচন্দ্র বসু এই দোকানে প্রায়ই আসতেন এবং তার প্রিয় ছিল এই দোকানের পেঁয়াজি। দোকানে আমরা পেঁয়াজি নিয়েছি, একটা আমের চপ নিয়েছি, আর নিয়েছি সয়াবিনের কাটলেট। এটাকে আমি দেখাবো, এটা র্যাপ করা আছে। দোকানে ম্যাক্সিমাম চপই মোটামুটি 10 টাকা 15 টাকা এই রেঞ্জেই থাকে। আমের চপটা কেটে দেখাচ্ছি। এই হচ্ছে আমের চপ, কাঁচা আম রয়েছে, নারকেলের কুচি রয়েছে, সুন্দর মিশ্রণটা সুন্দর, কাঁচা আমের ফ্লেভারটা একদম ভরপুর, দুর্দান্ত খেতে। 10 টাকায় এরকম চপ অবিশ্বাস্য। এটা হচ্ছে সয়াবিনের কাটলেট, যেটার দাম নিয়েছে 15 টাকা। ওপরের কোটিংটি বেশ মুচমুচে এবং ভেতরে রয়েছে সয়াবিনের টুকরো, নারকেলের কুচি এবং আলুর পুর। খুব সুন্দরভাবে ঠাসা রয়েছে এবং চপটির স্বাদ একটু বেশ মিষ্টি মিষ্টি। এই যে পেঁয়াজি বাংচি, ভেতরে সুন্দর পেঁয়াজের কোটিং, বেসন আর পেঁয়াজ দিয়ে সুন্দর একটা কোটিং রয়েছে। পেঁয়াজগুলো বেশ বড় বড়, কাঁচা লঙ্কা, পেঁয়াজ। পেঁয়াজিটা নেওয়ার আর একটা উদ্দেশ্য হলো, দোকানে পেঁয়াজি নেতাজির খুব প্রিয় ছিল, যার জন্য এখানকার লোকাল লোকজন বলে নেতাজির পেঁয়াজি। পেঁয়াজি নিয়ে নতুন করে কিছু বলার নেই, খেতে খুবই ভালো। তবে পেঁয়াজের টুকরোগুলো আমার একটু বেশি বড় লাগবে, বাকি সব ওকে, দারুণ। আর একটা ব্যাপার, 23শে জানুয়ারি প্রতি বছর নেতাজির জন্মদিনের দিন এনারা ফ্রিতে চপ ডিস্ট্রিবিউট করেন। মোটামুটি যারাই আছেন তারাই এখানে ফ্রিতে চপ খেতে পান 23শে জানুয়ারি শুধুমাত্র। 1918 সালে দোকানটা স্থাপিত হয়েছে এবং এখনো এরা যেভাবে চপের টেস্ট বজায় রেখেছেন, তাতে এনারা একটা ব্র্যান্ড তৈরি হয়ে গেছেন চপের, দারুণ। হাতিবাগানে এলে একবার এসে ট্রাই করে যাবেন, প্রচুর বিশিষ্ট মানুষ এখানে এসে খেয়ে গেছেন। ঝাল ঝাল তো অনেক খেলাম, এবার চলুন যাওয়া যাক একটু মিষ্টি মুখ করতে। এই রাস্তা ধরেই যাচ্ছিলাম হেদুয়ার দিকে,
পথে শিবাশ্রমে লস্যি না খেলে কিন্তু ভগবান পাপ দেবে। দোকানটা কিন্তু বহু পুরনো, 1978 থেকে চলছে এই দোকান। তাই জন্য এই গরমে একটু শরীরটাকে ঠান্ডা করতে নিয়ে নিয়েছি প্লেন লস্যি। খেয়ে দেখি কেমন। বেশ ঠিক। আর বলেছিলাম একটু কম মিষ্টি দিতে, কম ঠান্ডা দিতে, একদম যেরকম বলেছিলাম সেরকমই বানিয়েছে। বেশ ভালো লাগছে এই গরমে ঠান্ডা ঠান্ডা লস্যি। এখানে বিভিন্ন টাইপের লস্যি পাবেন, মিল্ক শেক পাবেন। আমি নিয়ে নিয়েছিলাম প্লেন লস্যি, যেটা নিয়েছে 40। বাকি যা যা ফ্লেভারফুল লস্যি আছে সবই 50 করে, আর মিল্ক শেক যা আছে সেগুলো সব 55 আর 60 করে। 1844 সালে মহেশ দে হুগলি থেকে কলকাতায় এসে কলকাতার বেতুন স্কুলের সামনে সিমলা লেনে একটি ছোট্ট মিষ্টি দোকান স্থাপন করেন। তারপরে তারই পুত্র গিরিশচন্দ্র দে দোকানের দায়িত্ব নেন এবং এই গিরিশচন্দ্র দে তার মেয়ের সাথে নকুরচন্দ্র নন্দীর বিয়ে দেন। এই নকুরচন্দ্র নন্দী ছিলেন আবার জনাইয়ের বাসিন্দা এবং খুব বুদ্ধিমান ময়রা। এরপর গিরিশবাবু এবং নকুরবাবু যৌথভাবে ব্যবসা শুরু করেন। তাদের এই যৌথ উদ্যোগেই আজকে এই দোকানটি নর্থ কলকাতার সব থেকে নামি সন্দেশের দোকান, কারণ এনারা সন্দেশ ছাড়া অন্য কিছু বানান না, আর তাদের যা কারিগরি সবকিছু এই সন্দেশেই। দোকানের ভেতর উকি মেরে দেখলাম অনেক লোক কাজ করছে, কেউ ছানা মাপছে, কেউ চকলেট সন্দেশ পাকাচ্ছে। চলছে একটা বিশাল বড় দক্ষ যজ্ঞ। দেখতে বেশ ভালো লাগছিল, আর দোকানে এত ভিড়, পায়েল পাগল হয়ে যাচ্ছিল লাইনে দাঁড়িয়ে। যারাই আসছিল দেখলাম 25-30টা করে মিষ্টি নিয়ে যাচ্ছে। আমরাও সন্দেশ নিলাম, টেস্ট করলাম, অংশীদার হলাম একটা দুর্দান্ত স্বাদে। আমরা এখন আছি গিরিশচন্দ্র দে নকুরচন্দ্র নন্দী হাতিবাগানের সব থেকে নামকরা সন্দেশের দোকান। হুগলির মানুষজন যে কি পরিমাণ ভালো সন্দেশ বানাতে জানে সেটা যদি আপনি এই দোকানে না আসেন জানতে পারবেন না। আমরা নিয়েছি আজকে একটা জল ভরা, যেটার দাম নিয়েছে 30 টাকা, ছোট সাইজ। এটার থেকে বড় হয় যেটার দাম 60 টাকা। আর একটা কাঁচা গোল্লা টাইপ সন্দেশ আছে। আমি জল ভরাটা খেয়ে দেখি। অসাধারণ অসাধারণ টেস্ট সন্দেশের। জল ভরায় যেহেতু ছোট সাইজ, মনে হয় জল কম, জল খুব একটা দেখতে পাচ্ছি না, বাট টেস্ট দুর্দান্ত। আর একটা সন্দেশ নিয়েছি, এটার দাম নিয়েছে 20 টাকা। হাত দিচ্ছি পুরো তুল করছে, মানে আমার আঙুলে মানে হালকা চাপে পুরো সন্দেশটা দেবে যাচ্ছে, এত নরম। খেয়ে দেখি। অসাধারণ। ভেতরে নরম ছানার সাথে অল্প ড্রাই ফ্রুট রয়েছে, অসাধারণ খেতে। ছোট ছোট পেস্তার টুকরো রয়েছে। 10টা বাড়ির জন্য নিয়ে যাবো, আমি খেতে থাকি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সম্পূর্ণ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। খুব শিগগিরই আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে।